কর্মমুখী রসায়ন অধ্যায়টি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা মূলত আলোচনা করব বিভিন্ন খাদ্য উপাদানগুলো সংরক্ষণের কৌশল সম্পর্কে। শুরুতেই আমরা আলোচনা করব বিভিন্ন খাদ্য উপাদান ও এদের কাজগুলো নিয়ে। আমরা জানি খাদ্য উপাদান হচ্ছে 6টি, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO কর্তৃক অনুমোদিত বর্তমান খাদ্য উপাদান হচ্ছে 7টি। নতুন একটি খাদ্য উপাদান যেটি যোগ হয়েছে সেটি হচ্ছে আঁশ জাতীয় পদার্থ বা শাকসবজি জাতীয় খাবার। এগুলো অন্যান্য প্রধান খাদ্য উপাদানগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, আমিষ বা প্রোটিন জাতীয় খাবার, তৈল চর্বি বা স্নেহ জাতীয় খাবার, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এই বিভিন্ন খাদ্য উপাদানগুলোর কাজগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। খাদ্য উপাদানগুলোর মধ্যে দেহের শক্তি সরবরাহ করে 2টি খাদ্য উপাদান, সেটি হচ্ছে শ্বেতসার বা শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং স্নেহ জাতীয় খাবার। এই 2টি খাদ্য উপাদান আমাদের দেহে শক্তি সরবরাহ করে। অপরদিকে দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে একটি খাদ্য উপাদান, সেটি হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য উপাদান। দেহে পুষ্টি ও দেহ সংরক্ষণ করে ভিটামিন জাতীয় খাদ্য উপাদান এবং দেহের গঠন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে খনিজ পদার্থ নামের একটি খাদ্য উপাদান। পানির কাজ হচ্ছে দেহের গঠন, বিভিন্ন রাসায়নিক মেটাবলিক পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজ করে, বিভিন্ন পদার্থের পরিবহনের মাধ্যম হিসেবেও কাজ করে এই পানি। আমরা জানি আমাদের শরীরের 70% হচ্ছে পানি, তাই এই পানির অপর নাম হচ্ছে জীবন। অপরদিকে আঁশ জাতীয় পদার্থ বা শাকসবজি জাতীয় খাবারের প্রধান কাজ হচ্ছে কোষ্ঠকাঠিন্যজনিত রোগ থেকে রক্ষা করে। 7টি প্রধান খাদ্য উপাদানের মধ্যে আমাদের দেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হচ্ছে 3টি: শ্বেতসার বা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, আমিষ বা প্রোটিন জাতীয় খাবার এবং স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় খাবার। এই খাবারগুলোর গঠন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো শ্বেতসার বা শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো হচ্ছে অসংখ্য গ্লুকোজের পলিমার। এই অসংখ্য গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে গঠন করে শ্বেতসার বা শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। অপরদিকে আমিষ বা প্রোটিন জাতীয় খাবারগুলো হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিডের কনডেন্স পলিমারের মাধ্যমে গঠিত। এগুলোর মধ্যে যে বন্ধনটি বিদ্যমান থাকে সেটি হচ্ছে পেপটাইড বন্ধন। স্নেহ জাতীয় খাবারগুলো মূলত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলের ট্রাইএস্টার। এই প্রধান খাদ্য উপাদান দেহের তাপ থেকে শক্তি সরবরাহ করে। এই শক্তি সরবরাহের মাধ্যমে আমরা কতটুকু শক্তি পাই সেগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। খাদ্য উপাদান কার্বোহাইড্রেট থেকে আমরা পাই 16.736 কিলো জুল পার মোল, অর্থাৎ 1 মোল কার্বোহাইড্রেট থেকে আমরা পাই 16.73 কিলো জুল। অপরদিকে তেল বা চর্বি জাতীয় খাবার থেকে পাই 37.65 কিলো জুল। অপরদিকে প্রোটিন জাতীয় খাবার থেকে পাই আমরা 16.73 কিলো জুল। এক্ষেত্রে আমাদের দহন তাপগুলো ভালোভাবে মনে রাখতে হবে। কার্বোহাইড্রেটের 1 মোল কার্বোহাইড্রেটের দহন তাপ হচ্ছে 17.154 কিলো জুল। তেল জাতীয় খাবার হচ্ছে 39.33। অপরদিকে প্রোটিন জাতীয় খাবার হচ্ছে 23.85 কিলো জুল। এই প্রাপ্ত শক্তি এখানে আমাদের কিলো জুল এককে আছে। এই কিলো জুল একক ছাড়াও আমাদের ক্যালোরি এককে ভালোভাবে মনে রাখতে হবে। ক্যালোরি এককের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম কার্বোহাইড্রেটকে দহনের ফলে বা 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা যে পরিমাণ শক্তি পাই সেটি ক্যালোরি এককে যদি প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাবো 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা শক্তি পেয়ে থাকি 4.1 ক্যালোরি। অপরদিকে 1 গ্রাম প্রোটিন থেকেও আমরা পেয়ে থাকি 4.1 ক্যালোরি শক্তি, কিন্তু 1 গ্রাম চর্বি থেকে আমরা পাই বা 1 গ্রাম লিপিড থেকে আমরা যে পরিমাণ শক্তি পাই সেটি হচ্ছে 9 ক্যালোরি। এই কয়েকটি পয়েন্ট আমাদের ভালোভাবে মনে রাখতে হবে।
খাদ্যের 7টি উপাদানের মধ্যে অন্যতম একটি হচ্ছে ভিটামিন। এই ভিটামিন আমাদের দেহে শক্তি সরবরাহ করে এবং দেহের ক্ষয় পূরণ করে থাকে। আমাদের এখান থেকে মূলত জানতে হবে বিভিন্ন প্রকার ভিটামিনের নাম, এই ভিটামিনগুলোর উৎস এবং এই ভিটামিনগুলোর অভাবে কি রোগ সৃষ্টি হতে পারে সেগুলো সম্পর্কে। ভিটামিনের নামগুলো আবার আমাদের দুইভাবে মনে রাখতে হবে, জেনারেল নাম এবং এর সাথে অ্যাক্টিভ ফর্ম। যেমন ভিটামিন এ, ভিটামিন এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে রেটিনল। অপরদিকে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ই এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে টোকোফেরল। ভিটামিন কে এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ফিলোকুইনোন। ভিটামিন বি আবার অনেকগুলো ফর্মে পাওয়া যায়, বি1, বি2, বি6 এবং বি12। বি1 এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে থায়ামিন, বি2 এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে রিবোফ্লাভিন, বি6 এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে পিরিডক্সাল, বি12 এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ফোলিক অ্যাসিড এবং ভিটামিন সি এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। এই ভিটামিনের উৎসগুলোর থেকেও গুরুত্বপূর্ণ আমাদের এই ভিটামিনগুলোর অভাবে কোন ধরনের রোগ সৃষ্টি হয়। আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, রাতকানা রোগ সৃষ্টি হয় ভিটামিন এর অভাবে, রিকেটস রোগ সৃষ্টি হয় ভিটামিন ডি এর অভাবে, মাংসপেশিতে টান সৃষ্টি হয় ভিটামিন ই এর অভাবে, রক্তক্ষরণ হয় ভিটামিন কে এর অভাবে, বেরি হয়ে থাকে থায়ামিন বা বি1 এর অভাবে, গ্লোসাইটিস বা মুখে ঘা হয়ে থাকে বি2 বা রিবোফ্লাভিনের অভাবে, ডার্মাটাইটিস হয়ে থাকে মূলত বি6 এর অভাবে, রক্তশূন্যতা হয় বি12 এর অভাবে এবং স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। এই বিভিন্ন রোগের নাম এবং কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে সেগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের উৎসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। ভিটামিন এ এর উৎস হচ্ছে মাছ, ডিম, মাখন, পনির, কলিজা। ভিটামিন ডির একমাত্র উৎস হচ্ছে কোড লিভার তেল এবং আরেকটু আমরা ভালোভাবে জানি ভিটামিন ডি এর আরেকটি উৎস হচ্ছে, ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যের ইউভি রশ্মি থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। টোকোফেরল বা ভিটামিন ই এর উৎস হচ্ছে সবুজ সবজি। ভিটামিন কে এর উৎস হচ্ছে সবুজ সবজি। ভিটামিন বি1 এর উৎস হচ্ছে বাদাম, দুধ এবং ভিটামিন বি2 এর উৎস হচ্ছে দুধ, মাংস, কলিজা, ডিম, মাছ, ময়দা। ভিটামিন বি6 এর উৎস হচ্ছে ডিম, কলিজা, সিম, দুধ। ভিটামিন বি12 এর উৎস হচ্ছে কলিজা, মাশরুম, সবুজ সবজি। অ্যাসকারবিক অ্যাসিড বা ভিটামিন সি এর উৎস হচ্ছে কমলা, টমেটো, কাঁচা মরিচ, এছাড়াও বিভিন্ন টক জাতীয় ফল এবং সবজিগুলো। এক্ষেত্রে আমাদের বিভিন্ন রোগগুলো যদি সৃষ্টি হয় তাহলে রাতকানা রোগের জন্য আমাদের কোন কোন জাতীয় খাবারগুলো খেতে হয়, ডিম, মাখন, পনির এগুলো। রিকেটস রোগের জন্য আমাদের খেতে হয় কোড লিভার তেল। মাংসপেশিতে টানের জন্য দরকার আমাদের এক ধরনের খাবার সবুজ সবজি, এগুলো ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। গ্লোসাইটিসের জন্য ডিম, কলিজা, মাংস, দুধ, ময়দা এগুলো ভালোভাবে খাইতে হবে। রক্তশূন্যতার জন্য আমাদের সবুজ সবজি, কলিজা এবং মাশরুম জাতীয় খাবার খেতে হবে, এগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। স্কারভি রোগের জন্য আমাদের খেতে হবে টমেটো, কাঁচা মরিচ, কমলা ইত্যাদি, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই ভিটামিন থেকে আমাদের মনে রাখতে হবে এই ভিটামিনগুলো আবার দুটি বিভাগে বিভক্ত, একটি হচ্ছে পানিতে দ্রবীভূত ভিটামিন আর একটি হচ্ছে স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিন। এগুলো দুটি শ্রেণীতে বিভক্ত, এগুলো আমরা বায়োলজি অংশে ভালোভাবে পড়েছি, তারপরেও এখানে একটু জেনে রাখবো। পানিতে দ্রবীভূত ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন বি ও ভিটামিন সি এবং ভিটামিন বি এর মধ্যে আবার কয়েকটি উপবিভাগে বিভক্ত, বি1, বি2, বি6, বি12 এবং ভিটামিন সি, এগুলো হচ্ছে পানিতে দ্রবীভূত ভিটামিন। অপরদিকে স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিনগুলোকে বলা হয় এই যে এ, ডি, ই, কে, এগুলো আমরা সম্পর্কে মনে রাখি এডেক। এগুলো হচ্ছে স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিন। এখান থেকে কোশ্চেন আসতে পারে পানিতে দ্রবীভূত ভিটামিন নিচের কোনটি, অথবা কোশ্চেন আসতে পারে স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিন নয় নিচের কোনটি। এগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে।
এ পর্যায়ে আমরা খাদ্য নিরাপত্তা সম্পর্কে আলোচনা করব। খাদ্য নিরাপত্তা মূলত তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এগুলো হচ্ছে খাদ্য পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা বা খাদ্য গ্রহণের সামর্থ্য ও খাদ্যের সঠিক ব্যবহার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খাদ্য নিরাপত্তার জন্য 5টি দিক নির্দেশনা দিয়েছে। এগুলো হচ্ছে দূষণমুক্ত খাদ্য, কাঁচা ও রান্না খাদ্য পৃথক রাখা, যথাযথ রান্না, খাদ্য সংরক্ষণ ও নিরাপদ পানি। খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান 3টি কারণ হচ্ছে জীবাণু দ্বারা পচন, এনজাইম বা উৎসেচকের প্রভাবে রাসায়নিক জারণ বা বিয়োজন, ধাতব আয়নের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া। জীবাণু দ্বারা পচন হয় মূলত ব্যাকটেরিয়া, ইস্ট, মন্ডস বা ছত্রাকের মাধ্যমে। এই ব্যাকটেরিয়া, ইস্ট বা মন্ডস বা ছত্রাকের আক্রমণের ফলে বিভিন্ন এই ইস্ট বা ব্যাকটেরিয়া থেকে উৎসেচক বা টক্সিন নিঃসৃত হয়। এই উৎসেচক ও টক্সিন মূলত পানির উপস্থিতিতে ও 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসব ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং উৎসেচকের ক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুবই উপযোগী অবস্থা। এর ফলে পচন দ্রুত সংঘটিত হয়ে থাকে। খাদ্য সংরক্ষণ প্রধানত 2টি নীতিমালার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এগুলো হচ্ছে অণুজীবীয় বিয়োজন রহিতকরণ, খাদ্যের স্ববিয়োজন শ্লথকরণ। অণুজীবীয় বিয়োজন রহিতকরণ করা হয় মূলত নির্বীজীকরণের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে বিকাশ ও সক্রিয়তার প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে। খাদ্যের স্ববিয়োজন শ্লথকরণ করা হয় মূলত তাপ প্রয়োগে এবং শীতলীকরণের মাধ্যমে, আর্দ্রতা নিষ্কাশনের মাধ্যমে, রাসায়নিক সংরক্ষণের মাধ্যমে। এগুলো থেকে আমাদের কোশ্চেন আসতে পারে মূলত অণুজীবীয় বিয়োজন রহিতকরণ করা হয় নিচের কোনটির মাধ্যমে, এভাবে। এজন্য এই পদ্ধতিগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত প্রিজারভেটিভগুলো প্রধানত 2টি ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ এবং কৃত্রিম প্রিজারভেটিভ। এই প্রিজারভেটিভগুলোর ডিটেলস আমাদের খুবই ভালোভাবে পড়তে হবে, যেগুলো আমরা জানবো পরবর্তী স্লাইডটিতে। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভগুলো হচ্ছে লবণ, চিনি, অ্যালকোহল, সরিষার তেল ও ভিনেগার। লবণের মাধ্যমে খাদ্য সংরক্ষণের কৌশলকে বলা হয় কিউরিং এবং চিনিতে খাদ্য সংরক্ষণ করা হয় মূলত 60% ঘনমাত্রার মাধ্যমে। এটি লবণের মতোই কাজ করে। অ্যালকোহলের একটি শক্তিশালী প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, তবে এর ক্ষেত্রে অ্যালকোহল আমাদের মনে রাখতে হবে বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল মূলত শক্তিশালী প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। সরিষার তেল মূলত আচার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। ভিনেগার সম্পর্কে আমরা ডিটেলস জানবো সবার শেষের দিকে এই অধ্যায়ে। এই ভিনেগার বাজারে সিরকা নামে পরিচিত। আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভগুলো সম্পর্কে জানলাম। এ পর্যায়ে জানবো কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভগুলো সম্পর্কে। এই কৃত্রিম বা ফুড প্রিজারভেটিভের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসায়নিক প্রিজারভেটিভসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই প্রিজারভেটিভগুলো হচ্ছে দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিড ও এদের লবণ এবং নাইট্রিক, নাইট্রাস অ্যাসিড এবং সালফিউরাস অ্যাসিডের লবণ। এসব লবণ পানিতে দ্রবীভূত অবস্থায় আদ্র বিশ্লেষিত হয়ে এদের মাতৃ অ্যাসিড উৎপন্ন করে। এসব অ্যাসিডের পিএইচ এর মান সাধারণত 4.74 থেকে 3.14 এর মধ্যে হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ইথানোয়িক অ্যাসিডের পিএইচ হচ্ছে 4.74 এবং সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। এই অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য প্রতিকূল পরিবেশ হওয়ায় এসব রাসায়নিক পদার্থ কার্যকর প্রিজারভেটিভের ভূমিকা রেখে থাকে। এই কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভের প্রকারভেদগুলো জানবো আমরা পরবর্তী স্লাইডটিতে। কৃত্রিম ফুড প্রিজারভেটিভগুলো 3 ধরনের হয়ে থাকে। এগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্টের ডিটেলস আমরা জানবো পরবর্তী স্লাইডগুলোতে। এ পর্যায়ে আমরা জানবো অ্যান্টিমাইক্রোবিয়ালের ডিটেলস সম্পর্কে। অ্যান্টিমাইক্রোবিয়াল থেকে আমাদের মূলত জানতে হবে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভের উদাহরণগুলো কি কি। এই উদাহরণগুলোর নামগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এখান থেকে কোশ্চেন আসতে পারে সোডিয়াম বেনজয়েট ও বেনজোইক অ্যাসিড এটি কোন ধরনের ফুড প্রিজারভেটিভ। এটি আমাদের মনে রাখতে হবে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল মেকানিজমের ফুড প্রিজারভেটিভ। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল মেকানিজমের ফুড প্রিজারভেটিভগুলো হচ্ছে সোডিয়াম বেনজয়েট ও বেনজোইক অ্যাসিড, পটাশিয়াম সরবেট ও সোডিয়াম সরবেট ও ক্যালসিয়াম সরবেট, এগুলো সাইট্রিক অ্যাসিড,
সাইট্রিক অ্যাসিড দুটি অবস্থায় থাকতে পারে, কঠিন এবং তরল। ক্যালসিয়াম প্রোপানয়েট, নাইট্রেট ও নাইট্রাইটের লবণগুলো, সালফাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস, এগুলোর ক্ষেত্রে আমাদের কতগুলো অ্যাসিডের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন বেনজোইক অ্যাসিডের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক হচ্ছে 121 ডিগ্রি, অপরদিকে সাইট্রিক অ্যাসিডের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট হচ্ছে 153 ডিগ্রি, এবং সাইট্রিক অ্যাসিড যখন তরল অবস্থায় থাকে তখন এর স্ফুটনাঙ্ক হয় 118 ডিগ্রি সেলসিয়াস। এগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এই তাপমাত্রাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্ট ফুড প্রিজারভেটিভ গুলো হচ্ছে সালফাইট, বিউটাইলেটেড হাইড্রোক্সিল টলুইন, বিউটাইলেটেড হাইড্রোক্সিল অ্যানিসল, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন এবং প্রোপাইল গেরেট। এই উদাহরণগুলো শুধু আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো মূলত দুই প্রকার: মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। শুরুতে আমরা জানব মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টগুলোর নাম। এগুলো হচ্ছে বিউটিলেটেড হাইড্রোক্সিল অ্যানিসল, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, প্রোপাইল গ্যালেট। এগুলো অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টগুলো হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ই ও সালফাইড লবণ। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রকৃতির উপর ভিত্তি করে আবার দুই ধরনের হতে পারে: প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন খাদ্য উৎস হতে পাওয়া যায়, যেমন অ্যাসকারবিক অ্যাসিড পাওয়া যায় টক ফল, কাঁচামরিচ, বিভিন্ন প্রকার শাকসবজি থেকে। অপরদিকে টোকোফেরল বা ভিটামিন ই এর উৎস হচ্ছে শস্য বীজ, শস্য দানা, গমের অঙ্কুর, সবুজ শাকসবজি এবং উদ্ভিদ তেল যেমন সয়াবিন তেল। ক্যারোটিন পাওয়া যায় মূলত টমেটো, গাজর, ব্রোকলি, মিষ্টি আলু এবং তরমুজ, জাম ইত্যাদিতে। মেলেনিয়াম পাওয়া যায় মাছ, মুরগির মাংস, ডিম ও রসুনের মধ্যে। এগুলো আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। এগুলো থেকে সাধারণত বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, এজন্য এই টপিকসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেক ধরনের কৃত্রিম প্রিজারভেটিভ হচ্ছে কিলেটিং এজেন্ট। এই কিলেটিং এজেন্ট রূপে কাজ করে এরকম কৃত্রিম প্রিজারভেটিভ গুলো হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসকারবিক অ্যাসিড, পলিফসফেট, ইডিটিএ ইত্যাদি। এগুলোর নামগুলো আমাদের জানলেই চলবে। এ পর্যায়ে জানবো আমরা বিভিন্ন প্রকার প্রিজারভেটিভের ধরন, ব্যবহারের সর্বোচ্চ মাত্রা, খাদ্যদ্রব্যের উপর ক্রিয়া, এদের কার্যক্রমের মাধ্যম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এগুলো মূলত সবগুলো যদি আলোচনা করি তাহলে অনেক সময় লাগবে, এর জন্য শিক্ষার্থী বন্ধুরা এগুলো মূল বই থেকে তোমরা পড়ে নিবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মূল বইয়ে কোনো বিকল্প নেই, এর জন্য মূল বই ভালোভাবে বারবার করে পড়তে হবে এবং বুঝে বুঝে মনে রাখতে হবে। আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা এই ছকটি তোমরা মূল বই থেকে ভালোভাবে মুখস্থ করবে। শিক্ষার্থী বন্ধুরা এই ছকটিও তোমাদের মূলত মূল বই থেকে ভালোভাবে মনে রাখতে হবে। এক্ষেত্রে আমাদের মূলত মনে রাখতে হবে এদের কোন মাধ্যমে কাজ করে এবং এদের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি। এগুলো যেমন সালফাইড অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে, নাইট্রাইট অ্যান্টিমাইক্রোবিয়াল রূপে কাজ করে। এই ধরনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা ভালোভাবে পড়ব। এ পর্যায়ে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিজারভেটিভ সম্পর্কে জানবো এবং এই প্রিজারভেটিভগুলোর মাধ্যমে কি ধরনের খাদ্য সংরক্ষণ করা হয় এগুলো সম্পর্কে জানবো। এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ প্রিজারভেটিভস এবং যে ধরনের খাদ্য সংরক্ষণ করে এর সামারি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা মূলত এই ছকটি ভালোভাবে পড়তে হবে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, পাউরুটি সংরক্ষণ করা হয় মূলত অ্যামোনিয়াম সালফেটের মাধ্যমে, দুধ, কফি, ক্রিমার সংরক্ষণ করা হয় টাইটেনিয়াম অক্সাইডের মাধ্যমে, তেল সংরক্ষণ করা হয় বিএইচটির মাধ্যমে, মাংস সংরক্ষণ করা হয় সোডিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম নাইট্রেটের মাধ্যমে, জুস, সফট ড্রিঙ্কস, মার্গারিন সংরক্ষণ করা হয় সোডিয়াম বেনজয়েট লবণের মাধ্যমে, হ্যামবার্গার সংরক্ষণ করা হয় পটাশিয়াম বোরেটের মাধ্যমে। এই যে খাদ্যবস্তুর নাম এবং এদের প্রিজারভেটিভ নামগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের খুবই ভালোভাবে পড়তে হবে। আমরা খাদ্য সংরক্ষণের বিভিন্ন ফুড প্রিজারভেটিভ গুলো সম্পর্কে জানলাম। এ পর্যায়ে জানবো খাদ্যের গুণগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন ফুড এডিটিভ গুলোর নাম এবং এদের কাজ সম্পর্কে।
খাদ্যকে আকর্ষণীয় ও সতেজ রাখার জন্য বিভিন্ন ধরনের রং ব্যবহৃত হয়, যেগুলো এক ধরনের ফুড এডিটিভ। উদাহরণস্বরূপ, বাণিজ্যিক E142 রং ব্যবহার করে কৌটাজাত মটরশুঁটির সবুজ রং দিয়ে সতেজ রাখা হয়। খাদ্যকে সুরভিত করার জন্য বিভিন্ন সুগন্ধি ব্যবহার করা হয়, যেমন আইসক্রিমের ফলে এসেন্স দেওয়া হয়। খাদ্যকে জারণের হাত থেকে রক্ষার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করা হয়, যেমন আলুর চিপসে বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন ব্যবহৃত হয়। ইমালসিফায়ার ও স্টেবিলাইজার গুলো ফুড এডিটিভ রূপে কাজ করে। অম্ল ও ক্ষারক গুলো অনেক ধরনের ফুড এডিটিভ হিসেবে কাজ করে। মিষ্টিতা প্রদানকারী বিভিন্ন ডায়াবেটিক্স চকলেট সরবিটাল একটি ফুড এডিটিভ রূপে কাজ করে, এটি হচ্ছে মিষ্টি প্রদানকারী ফুড এডিটিভ। অপরদিকে প্রিজারভেটিভ গুলো অনেক সময় ফুড এডিটিভ হিসেবে কাজ করে, যেমন খাদ্যকে পচন ও নষ্ট হওয়ার থেকে রক্ষা করে এই প্রিজারভেটিভ গুলো। যেমন ফলের রসকে সংরক্ষণ করার কাজে সালফার ডাই অক্সাইড প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত হয়। ফুড এডিটিভ গুলো খাদ্যের গুণগত মান বৃদ্ধির জন্য ব্যবহৃত হলেও এদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এগুলো হচ্ছে, এরা অ্যালার্জি সৃষ্টি করে, হাইপার অ্যাসিডিটি সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা যেমন ক্যান্সার সৃষ্টি করে। এ পর্যায়ে আমরা ছত্রাক নিধনকারী বিভিন্ন রাসায়নিক সংরক্ষকগুলো সম্পর্কে জানব। ছত্রাক নিধনকারী রাসায়নিক সংরক্ষকগুলো হচ্ছে সালফার ডাই অক্সাইড, আয়োবেন্ডাজল, বাইফিনাইল ফিনেট, বনমিল, সোডিয়াম আলফা ফিনাইল ফিনেট। এগুলোর প্রয়োগকৃত ফলগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সালফার ডাই অক্সাইড ব্যবহৃত হয় আঙ্গুর ফল সংরক্ষণে। আয়োডোবেন্ডাজল ব্যবহৃত হয় আপেল, আনারস, নাশপাতি সংরক্ষণে। সাইট্রাস ফল সংরক্ষণে ব্যবহৃত হয় বাইফিনাইল ফিনেট। কলা, পেঁপে, আম, আপেল, চেরি, আনারস, নাশপাতি সংরক্ষণে ব্যবহৃত হয় বনমিল। আনারস, আপেল, সাইট্রাস ফল সংরক্ষণে অপরদিকে ব্যবহার করা যায় সোডিয়াম আলফা ফিনাইল ফিনেট গুলো ব্যবহার করা যায়। এ পর্যায়ে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণের একটি প্রচলিত পদ্ধতি কেনিং পদ্ধতি বা কৌটাজাতকরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এই কেনিং পদ্ধতি বা কৌটাজাতকরণ পদ্ধতি মূলত দুই ধরনের হয়ে থাকে: পানি স্ফুটনবাদ পদ্ধতি, চাপ কৌটাজাতকরণ পদ্ধতি। পানি স্ফুটনবাদ পদ্ধতিতে মূলত টমেটো জাতীয় ফল লবণ মশলা মিশ্রিত অবস্থায় সংরক্ষণ করা হয়। এসব ক্ষেত্রে খাবারের পিএইচ এর মান 4.6 বা তার থেকে কম থাকে। অপরদিকে চাপ কৌটাজাতকরণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয় মূলত মুরগি ও পশুর মাংস, সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাদ্য, বিভিন্ন ধরনের শাকসবজি ইত্যাদি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এদের পিএইচ এর মান 4.6 এর থেকে বেশি হয়। খাদ্যদ্রব্য কৌটাজাতকরণ বা কেনিং করা হয় মূলত 4 ভাবে। এগুলো হচ্ছে: রোদে খাদ্য শুকিয়ে কৌটাজাতকরণ, লবণ, চিনি ও সিরকা সহ কৌটাজাতকরণ, পিকেলস তৈরি করে কৌটায় সংরক্ষণ, আগুনের তাপে ফুটিয়ে কৌটাজাতকরণ। কৌটাজাতকরণ ছাড়াও খাদ্য সংরক্ষণের আরো কতগুলো কৌশল রয়েছে। এই কৌশলগুলো সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। একটি ছকের মাধ্যমে এগুলো আমরা জানবো। শিক্ষার্থী বন্ধুরা, মূল বই থেকে এই ছকটি তোমাদের ভালোভাবে পড়তে হবে। খাদ্য সংরক্ষণের কৌশল কৌটাজাতকরণ ছাড়াও আরো কতগুলো রয়েছে: শুষ্ককরণ বা ড্রাইং, হিমায়িতকরণ বা ফ্রিজিং, পিকলিং। পিকলিং করা হয় মূলত তেলের মধ্যে। এই প্রক্রিয়াগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে, পাশাপাশি উদাহরণগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমের আচার বা বিভিন্ন ধরনের আচার মূলত পিকলিং প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। হিমায়িত মাছ, মাংস, মটরশুঁটি, বিভিন্ন জুস সংরক্ষণ করা হয় ফ্রিজিং এর মাধ্যমে। শুষ্ক খাবার যেমন মাছের শুটকি, বিভিন্ন শুষ্ক ফল, এগুলো সংরক্ষণ করা হয় ড্রাইং বা শুষ্ককরণের মাধ্যমে। খাদ্য সংরক্ষণের অন্যান্য কৌশলগুলো হচ্ছে সল্টিং, সুগারিং, বিকিরণ বা রেডিয়েশন, ধূমায়ন। সল্টিং প্রক্রিয়ায় মূলত লবণাক্ত মাছ সংরক্ষণ করা হয়। সুগারিং প্রক্রিয়ায় বিভিন্ন জ্যাম বা জেলি তৈরির মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়। এই প্রক্রিয়া মূলত আপেল, পেয়ারা, পিচ, এপ্রিকেট এই ফলগুলো জ্যাম বা জেলিতে পরিণত করা হয়।
বিকিরণ বা রেডিয়েশন প্রক্রিয়ায় বিভিন্ন ফল, শাকসবজি এবং মশলাগুলো সংরক্ষণ করা হয়। ধূমায়ন প্রক্রিয়া বা স্মোকিং প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়। মাছ, মাংস ধোঁয়া দ্বারা উত্তপ্ত করে বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়। এছাড়াও খাদ্য সংরক্ষণের জন্য রাসায়নিক প্রিজারভেটিভ ব্যবহার করা, খাদ্য সংযোজন বা ফুড এডিটিভ সংযোগ করা, জেলিকরণ বা জেলিং ব্যবহার করা, যোগ ভর্তিকরণ বা জাগিং, সংশোধিত বায়ুমণ্ডল পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, খাদ্য শস্য এ প্রক্রিয়ায় প্রায় 5 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। ইলেক্ট্রোপ্রোপোরশন প্রক্রিয়ায় বিভিন্ন ফলের জুস সংরক্ষণ করা হয়। উচ্চ চাপ প্রক্রিয়ায় খাদ্যের চেহারা, গন্ধ, পুষ্টি পুরো অক্ষুণ্ণ থাকে, তাই জুস এবং বিভিন্ন মাছ, মাংস সংরক্ষণ করা হয়। খাদ্য সংরক্ষণের আরও অন্যান্য দুইটি কৌশল রয়েছে, এগুলো হচ্ছে বায়ু সংরক্ষণ প্রক্রিয়া এবং প্রতিরোধ কৌশল প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর উদাহরণগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে।